হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি 2027 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো ভিডিওটা ঠিক কী হতে চলেছে। তবুও বলি, আজকের এই ভিডিওতে 2027 আইসিএসসি বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীরা বাংলার একটা সাজেশনস তো অবশ্যই পেতে চলেছ, ঠিক কথা, কিন্তু এই সাজেশনস কিন্তু বিগত বছরের সাজেশনসগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা সাজেশনস ভিডিও। কারণ তোমরা প্রত্যেকে জানো 2027-এ কিন্তু তোমাদের যে সিলেবাস বিগত বছরগুলোতে ছিল সেখান থেকে অনেকটা রিডিউসড করা হয়েছে এবং সেই রিডিউসড সিলেবাসের ওপর তোমরা প্রথম এক্সাম দিতে চলেছ। সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগের মতো করে আর চ্যাপ্টার বাদ দিয়ে দিলে চলবে না, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে। তার মধ্যেও গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টারের কথা আমি তো অবশ্যই এক্সামের একেবারে আগের মুহূর্তে বলবো, কিন্তু আমার যে ধারণাটা তোমাদের এক্সাম সম্পর্কে বিশেষভাবে এবছর হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলেও হতে পারে। কারণ হবে এমন কথা আমি এই মুহূর্তে বলছি না, কিন্তু যদি হয় কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ, কারণ এত ছোট সিলেবাসের মধ্যে এক্সাম নিতে গেলে একটু ভিন্ন ধরনের প্যাটার্ন কিন্তু প্রয়োজন। এখন কাউন্সিল যদি সেই প্যাটার্ন চেঞ্জ করে এক্সামের মুহূর্তে, তাহলে তোমরা যাতে কোনো বিপদে না পড়ো সেই জন্যেই কিন্তু আজকে এত আগে আমি প্রথম ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য এই ধরনের ভিডিও আপলোড করছি। এবার তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবে না আমি ঠিক কী বলতে চলেছি। 2027-এ তোমাদের যে 5টা গল্প এবং 5টা কবিতা রয়েছে, আবার অন্যদিকে চাঁদের পাহাড় উপন্যাস বা নাটকের ক্ষেত্রেও যে নির্দিষ্ট চ্যাপ্টারগুলো তোমাদের জন্য রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এবছর হতে পারে। প্রথমেই যে বিষয়টায় আমি যাব, নাম্বার 1, সেটা হচ্ছে সিবিএসসিতে যেভাবে এমসিকিউ টাইপের প্রশ্ন করা হয়, বলা যায় না তোমাদের 2027-এ কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আসলেও আসতে পারে এবং সেই কারণে তোমাদের আগে থেকে সচেতন হতে হবে। আর এমসিকিউ টাইপের প্রশ্নের জন্য তোমাদের কিন্তু ভীষণভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে খুঁটিয়ে পড়তে হবে। আর এমসিকিউ টাইপের প্রশ্ন আসা মানে যে কোনো রকমের প্রশ্ন আসতে পারে, মানে একেবারে আসার যোগ্য নয় সেটাকেও এমসিকিউ টাইপে দিয়ে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু খুব কম হয়। আর যদিও হয় সেখানে 1 নম্বর 2 নম্বর ছাড়া সমস্তটা হতে পারে না। কাজেই তোমরা যদি এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে পজিটিভলি কিন্তু আমাদের চ্যানেলের প্রত্যেকটা এক্সপ্লানেশন ভিডিও তোমাদের ভালো করে দেখতেই হবে, কারণ এক্সপ্লানেশন ভিডিওতে সেইভাবে ডিটেলড আলোচনা করা আছে যাতে করে তোমরা এমসিকিউ টাইপই হোক বা তোমাদের যে বড় প্রশ্ন আসুক সেই ধরনের প্রশ্ন আসুক, সেই সমস্ত প্রশ্নের উত্তর সহজে দিয়ে দিতে পারো। এই গেল এমসিকিউ টাইপ প্রশ্ন। নাম্বার 2 যেটা বলবো, লেখক বা কবি পরিচিতির যে অংশটা, যেটা তোমাদের গল্প বা কবিতার একেবারে শুরুতে থাকে বা উপন্যাস বা নাটকের একেবারে শুরুতে থাকে, সেই অংশটা কিন্তু খুব ভালোভাবে বারবার রিড করো। তোমাদের হাতে এখন অফুরন্ত সময় আছে, সেই সময়টার মধ্যে তোমরা যদি সপ্তাহে 2 বার করেও ওই জায়গাটা রিড করো তাহলেও কিন্তু তোমাদের একেবারে বিষয়টা জলবৎ তরলং যাকে বলে সেরকমই হয়ে যাবে। তোমাদের কিন্তু কোথাও কোনো সমস্যা হবে না বা লার্ন করার প্রয়োজন হবে না যদি বারবার বিষয়টা রিড করতে থাকো। আর এই যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি, এই অংশটা থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন করা যেতে পারে, সেটা এমসিকিউ টাইপই হোক বা 1 মার্ক হোক, যে ধরনের প্রশ্নই হোক না কেন, বা 2 মার্ক হোক, 2 মার্কসের প্রশ্নও হতে পারে। কাজেই এই লেখক পরিচিতি বা কবি পরিচিতি অংশটা কিন্তু এই বছর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা নিচ্ছে। নাম্বার 3, প্রত্যেকটা গল্প এবং কবিতার ক্ষেত্রে সামারি তোমাদের জন্য কিন্তু খুব প্রয়োজন, কারণ এমন কিছু প্রশ্ন তোমাদের জন্য হতে পারে যেখানে সামারি টাইপের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। কাজেই সেই সামারিটা তোমাদের জেনে যাওয়া দরকার। একটা গল্প বা একটা কবিতা বিশেষভাবে যখন তুমি বলতে বসবে সেটা অনেক বড় হয়ে যায়, কিন্তু সামারি আকারে যখন তুমি তৈরি করবে সেটা অনেকটা ছোট হয়ে যায়। আর সামারি তাকেই বলে যখন গল্প বা কবিতার মেইন পার্টগুলোকে তুমি ছোট্ট করে নেবে, তখন সেটাই সামারি। এই সামারি কিন্তু তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। আর যারা আমার সাথে ক্র্যাশ কোর্স করছো
তারা তো আমার থেকে সবটাই পেয়ে যাচ্ছ, তাদের জন্য খুব একটা ভাবনা আমার নেই, কিন্তু যারা আমার ক্র্যাশ কোর্সে নেই তাদের জন্য কিন্তু বিশেষভাবে আজকের এই ভিডিওতে আমি এই কথাগুলো বলছি। কাজে যে কোনো কবিতা, গল্প বা সমস্ত উপন্যাস, সমস্ত কিছুর ক্ষেত্রে একেবারে জিস্ট পার্টটুকু সামারি হিসাবে কিন্তু তোমরা ভালোভাবে রেডি করে নাও। এই সময়ের মধ্যে তোমরা লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, তাতে করে তোমাদের এক্সামের সময় কিন্তু অনেকটা সুবিধা হবে। নাম্বার 4 যেটা আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা আইসিএসসিতে এত বছর খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, সেটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট হয়ে উঠছে, সেটা হচ্ছে নামকরণের সার্থকতা। কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক কিংবা নাটক, সব ক্ষেত্রেই কিন্তু এই নামকরণের সার্থকতা এই বছর একটু গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে। এরপর আমরা যাব ছোট গল্প বা উপন্যাস হিসাবে বা নাটক হিসাবে ওই বিষয়টার উপযোগিতা কত দূর। তোমরা প্রত্যেকে জানো ছোট গল্প, উপন্যাস এবং নাটক প্রত্যেকটার কিন্তু নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। আর এই তিনটে বিষয় নিয়ে আমি ভিডিও, একটা বিষয় নিয়ে বোধহয় ভিডিও, ছোট গল্প নিয়ে ভিডিও হয়তো আমার চ্যানেলে আপলোড আছে, বাকিগুলো নেই। বাকিগুলো নিয়েও আমি ভিডিও আপলোড করব পরবর্তী দিনে, কাজে তোমাদের এক্সামের আগে তোমরা সমস্তটাই পেয়ে যাবে, খুব একটা চাপ হবে না। কাজে সেই বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেগুলো কিন্তু অত্যন্ত ভালো করে দেখে যাবে। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, গুরুত্বপূর্ণ এই কারণেই, তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখো তারা সবার মানে তাদের প্রত্যেকের মধ্যে পার্সেন্টেজ যদি দেখা যায় আমার চ্যানেলের যে বিষয়, সেখানে দেখা যাচ্ছে 70%-এর ওপর ভিউয়ার্স কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। তোমরা ভাবো হয়তো সাবস্ক্রাইব না করলে তোমরা সবটা দেখতে পাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কথা না বললেই নয়, তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি কি করে বুঝবো যে আমার এই ভিডিওর উপযোগিতা তোমাদের কাছে কতটা। আর যদি আমার চ্যানেলের সাবস্ক্রিপশন না বাড়ে, মানে সাবস্ক্রাইবার না বাড়ে, সেক্ষেত্রে আমার ইন্টারেস্টটাও অনেকটা কমে যায়, সেই কারণে কিন্তু ভিডিওটাও তোমরা কম পাও। সেক্ষেত্রে তোমরাই পারো তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমার কাছে তুলে ধরার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যতক্ষণ না তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ কিন্তু আমার থেকে সম্পূর্ণ সুবিধা, যাকে বলে ফ্রি সুবিধা, সেটা তোমরা কোনোদিন পাবে না। কাজেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তোমরা যদি আমাকে ইন্সপায়ার না করো তাহলে আমি কি করে ইন্সপায়ার হব বলো। যাই হোক, এবার আসবো নাম্বার 6 নাম্বারে। সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি, সেটা হচ্ছে তোমাদের যে গল্প বা কবিতাগুলো আছে, সেখানে কিছু কিছু গল্প বা কবিতার নামকরণ তোমরা খেয়াল করবে প্রতীকী বা ব্যঞ্জনাধর্মী নামকরণ থাকে। এই যে প্রতীকী বা ব্যঞ্জনাধর্মী নামকরণ অথবা গল্প বা কবিতার মধ্যে এমন কিছু বিষয় থাকে যেগুলো প্রতীকী বা ব্যঞ্জনাধর্মী, মানে এমন কিছু বিষয় কবিতা বা গল্পের মধ্যে লেখক বা কবি বলেছেন যেটা কিন্তু আসলে ঠিক সেটাকেই বলেনি, তার অন্তর্নিহিত একটা বিশেষ অর্থ রয়েছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমাদের খুব ভালো করে এবার আয়ত্ত করতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন তোমাদের এবছরে কিন্তু ইনক্লুড হলেও হতে পারে। এরপর আমরা যাব নাম্বার 7-এ। যে কোনো লাইনের ব্যাখ্যা, সেটা কবিতা হোক, গল্প হোক বা উপন্যাস হোক কিংবা নাটক, যে কোনো লাইনের ব্যাখ্যাধর্মী লাইন তোমাদের এই গল্প, কবিতা, উপন্যাস, নাটকের মধ্যে প্রচুর আছে। সেই সমস্ত লাইনগুলোর ব্যাখ্যা কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে, কারণ ব্যাখ্যাধর্মী প্রশ্ন তোমাদের যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে আগে থেকে। তোমরা কখনোই ভেবো না যে শুধুমাত্র টেক্সট পড়ে যাব তাহলেই কিন্তু আমরা ওখানে এক্সাম হলে গিয়ে লিখে ফেলতে পারবো, এটা কখনো কোনোদিন সম্ভব নয়। লিখে হয়তো ফেলতে পারবে, কিন্তু সেখানে 90%-এর ওপর মার্কস তোলা বা 95%-এর ওপর মার্কস তোলা কিংবা আউট অফ 100 পাওয়া কখনোই সম্ভব হবে না, যদি না তোমরা নিজেদের কমপ্লিট একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে এই সময়টা নিয়ে না যাও। এরপরে আমরা বলবো নাম্বার 8-এ আসবো। ধরো যে কোনো গল্প, কবিতার ক্ষেত্রে বেশ কিছু ইম্পর্টেন্ট উক্তি থাকে, ইম্পর্টেন্ট পংক্তি থাকে, সেই সমস্ত তুলে দিয়ে প্রশ্ন করার একটা রীতি তোমাদের অনেক আগে থেকেই আছে, সেটা এবছর যে আবার থাকবে সেটাও আমরা জানি। কাজে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর জন্য তোমরা রেডি থাকো। কোন লাইন কে বলছে, কখন বলছে, কোন প্রসঙ্গে বলছে, কাকে বলছে, এই ডিপ একটা বিষয় মানে থরলি ভাবে মানে জেনে নেওয়া, এটা কিন্তু তোমাদের জন্য খুব প্রয়োজন। আর তার জন্য টেক্সটকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে।
প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে ভালোভাবে জেনে রাখতে হবে। যে কোনো শব্দ তুলে দিয়ে তার অর্থ পর্যন্ত কিন্তু প্রশ্নে আসতে পারে, কাজে সেভাবে তোমাদের তৈরি হতে হবে বা নিজেকে তৈরি করতে হবে। এরপর আমরা যাব নাম্বার 9 প্রশ্নে, সেটা হচ্ছে চরিত্র বিশ্লেষণ, যেটা এত বছর তোমাদের প্রশ্নের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল না, ছিল কেবলমাত্র আইএসসির জন্য। কিন্তু আইসিএসসিতে এবার চরিত্র বিশ্লেষণের দিকেও আমি একটু গুরুত্ব দিচ্ছি। চরিত্র বিশ্লেষণ বলতে বড় বড় চরিত্র বিশ্লেষণ সে অর্থে নয়, 3 মার্কসের বা 2 মার্কসের প্রশ্ন হিসাবে চরিত্র বিশ্লেষণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে তোমাদের যা করতে হয় সেটা আমি সম্ভবত ভিডিও দিয়েছি, যদি না দিয়ে থাকি তোমরা একটু সার্চ করো, আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই সেই ধরনের ভিডিও তোমাদের জন্য চ্যানেলে আপলোড করব। এরপরে আমি আসবো নাম্বার 10, যে বিষয়টা সেটা হচ্ছে কবিতা বা গল্প বা উপন্যাস অথবা নাটক। প্রত্যেকটার ক্ষেত্রে তৎকালীন সমাজ চিত্রটা ঠিক কী, তার বৈশিষ্ট্য কী, সেই সময়টা ঠিক কীরকম ছিল, আজকের যুগে বা আজকের বর্তমান সমাজে ওই ধরনের গল্প বা কবিতার প্রাসঙ্গিকতা কী, সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। এই ধরনের প্রশ্নের ভিডিও আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই আনতে শুরু করব, কারণ তোমাদের এক্সাম এখনও অনেক দেরি আছে। আস্তে আস্তে ভিডিওগুলো আমার থেকে পাবে, আর সমস্ত ভিডিওর নোটিফিকেশানস সঠিক সময়ে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, অল বাটন প্রেস করে রাখবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সেখানে একটা লাইক করতে কখনো ভুলো না যেন। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।